গ্যাস দে, বিদ্যুৎ দে, নাইলে গদি ছাইড়া দিয়ে, এই সকল স্লোগানগুলো যে সকল পলিটিক্যাল আবালরা দিচ্ছেন আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে দেশের যে সকল জনগণ সত্যিকার অর্থে বৈদ্যুতিক সমস্যায় ভুগছেন, অর্থাৎ হুটহাট করে কারেন্ট চলে যায়, আপনারাও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত, আমাদের দেশে 100% বিদ্যুতের মধ্যে আমরা প্রায় 17% বিদ্যুৎ ভারত থেকে ইম্পোর্ট করে আনতে হয়। অর্থাৎ ভারতের 17% বিদ্যুৎ দিয়ে আমাদের এই দেশকে চালাইতে হয়। এখন ভারতের সেই বৈদ্যুতিক সাপ্লাই কেন্দ্র হচ্ছে একটা কোম্পানি, যেই কোম্পানির মালিক হচ্ছে গৌতম আদানি। আপনারা গৌতম আদানিকে সবাই চিনেন। সেই গৌতম আদানির মালিকানাধীন ওই বৈদ্যুতিক সাপ্লাইকে ডিরেক্টলি চ্যালেঞ্জ করে সেই বৈদ্যুতিক সাপ্লাইকে এক প্রকার প্রত্যাখ্যান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। এখন বিষয়টা এমন না যে তারেক রহমান সাহেব জনসম্মুখে এসে সরাসরি বললো যে মোদি, আমি তোমার থেকে বিদ্যুৎ নিবো না, তোমার বিদ্যুৎ আমি প্রত্যাখ্যান করলাম। এটা সঠিক ওয়ে না। তারেক রহমানের কথা হচ্ছে ডিপ্লোম্যাটিক কথা, তারেক রহমানের ভাষা হচ্ছে কূটনৈতিক ভাষা, যেই ভাষা সাধারণ জনগণ বুঝে না। জনাব তারেক রহমান সাহেব গত 3 দিন আগে একটা ঘোষণা দিয়েছেন, যেই ঘোষণার মধ্য দিয়ে ভারতের এই বৈদ্যুতিক সাপ্লাইকে কেন্দ্র করে তারা বাংলাদেশকে যেভাবে কুক্ষিগত করেছে, সেই কুক্ষিগত সেই দাদাগিরির পলিটিক্স সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে। তারেক রহমানের সিদ্ধান্ত খুব স্পষ্ট, তিনি খুব স্পষ্ট করে বলেছেন দেশের অভ্যন্তরে যতগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানের ছাদে, কর্নিশে, দেওয়ালে, বারান্দায় কিংবা যতগুলো জায়গায় সৌর বিদ্যুতের সোলার প্যানেল স্থাপন করার সম্ভাবনা বা সুযোগটা রয়েছে, প্রত্যেকটা জায়গায় সেই প্যানেল স্থাপন করতে হবে, প্রত্যেকটা জায়গায় সেই প্যানেল স্থাপন করা হবে এবং এটাকে একটা সময় হয়তো বাধ্যতামূলক পর্যন্ত করা হবে। তারেক রহমান সাহেবের এই সিদ্ধান্তের ফলশ্রুতিতে কি হয়েছে আপনাকে বলতে পারবেন? আমরা যদি দেশের সর্বস্তরের জনগণ এই কাজটা করতে পারি, তাহলে অথবা সরকারিভাবে এই যদি কাজটা করা হয়, আমরা দেশের মানুষ প্রায় 25% বিদ্যুৎ স্বয়ং সম্পূর্ণভাবে উৎপাদন করতে পারবো। অর্থাৎ আমাদের 100%-এর মধ্যে আমরা 17% বিদ্যুৎ আমাদের ভারত থেকে ইম্পোর্ট করে আনতে হয়। সেখানে আমরা যদি 25% বিদ্যুৎ নিজেদের স্বয়ং সম্পূর্ণতার মধ্য দিয়ে উৎপাদন করতে পারি, নিজেদের সামান্য ইচ্ছা এবং পরিশ্রমের মধ্য দিয়ে এবং প্ল্যানিং এর মধ্য দিয়ে উৎপাদন করতে পারি, তাহলে এই 25% থেকে যদি আমরা 17 বাদ দিই, তাহলে ভারত থেকে আর আনতে হচ্ছে না। পাশাপাশি আরো 8% বিদ্যুৎ আমাদের এক্সট্রা থাকতেছে। তাহলে চিন্তা করে থাকে আমরা কি রকম ভাবে স্বয়ং সম্পূর্ণ হইতে পারি। এবং এই একই কাজ যদি আমরা প্রত্যেকে করি, অর্থাৎ আমাদের যাদের বিদ্যুৎ প্রয়োজন, আমরা আমাদের ছাদের মধ্যে সোলার প্যানেল লাগাইলাম, আমরা আমাদের কর্নিশের মধ্যে লাগালাম, আমরা বারান্দার মধ্যে লাগালাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েতে আমরা যখন নিজেদের বিদ্যুৎটা নিজেরা উৎপাদন করব, তখন তো আমাদের সেই স্বয়ং সম্পূর্ণতা আসবে। ভারত আর হঠাৎ করে চাইলেই বৈদ্যুতিক সাপ্লাই বন্ধ করে দিতে পারবে না। ভারত আমাদেরকে আর ওই থ্রেট দিতে পারবে না যে আমরা বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিলে তোমাদের দেশ অন্ধকারে ডুবে যাবে। যখন আমাদের কাছে এত চমৎকার সমাধান রয়েছে, সেই সমাধান যখন পলিটিশিয়ানদের জনগণের কাছে বলা উচিত, জনগণকে ইনফ্লুয়েন্স করা উচিত, ঠিক সেই সময় সরকারি দল যেভাবে মাইনকার চিপায় পড়ছে, সরকারি দলকে মাইনকার চিপায় ফেলানো হয়েছে, ঠিক একইভাবে এনসিপির আমাদের বিশেষজ্ঞ নেতৃত্ববৃন্দরা, সাবেক দুর্নীতিবাজ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সমাবেশে যায় হ্যারিকেন নিয়ে। নাহিদ ইসলাম তাদের দলের আহ্বায়ক, সে সমাবেশে উপস্থিত হয় হ্যারিকেন নিয়ে। এই যে দুজন সমাবেশে উপস্থিত, তাদের আরেক নেতা সাইফ মুস্তাফিজ, তাকে গতকালকে দেখলাম একটা টক শোতে আসছে, লাইট টাইট বন্ধ করে যে একটা মোমবাতি নিয়ে কাহিনী করতেছে এরা। আমাদের দেশে যখন এত চমৎকার সমাধান রয়েছে, আমরা সবাই যখন চাইলে এগিয়ে আসতে পারি, দেশের এই সমস্যার সমাধান করতে পারি, তখন আমাদের প্রত্যেকের ফোকাস হচ্ছে আমরা কিভাবে গভর্নমেন্টকে ফল করতে পারি, আমরা কিভাবে তারেক রহমানকে নিচের দিকে নামাইতে পারি। দেখেন, সুস্পষ্ট কথা হচ্ছে আমাদের দেশ একটা বৈদ্যুতিক সংকটে রয়েছে। এই সংকট মোকাবেলা এবং এই সংকট থেকে উত্তীর্ণ হওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকের। এই দায়িত্ব সরকারি দলের, এই দায়িত্ব বিরোধী দলের, এই দায়িত্ব সরকারি কর্মকর্তাদের, এই দায়িত্ব সরকারি আমলাদের, এই দায়িত্ব আমাদের প্রত্যেকের। সুতরাং এই দায়িত্ব আমাদের প্রত্যেককে পালন করতে হবে। আপনারা বিরোধী দল কি করবেন? আপনারা দেখবেন যে সরকার কোথায় ব্যর্থ হচ্ছে, সেখানে আমরা একটা সমাধানের রাস্তা বের করি। সেই রাস্তা বের করে আমরা জনগণকে সাক্ষী রেখে, এটা যে আমরা দিচ্ছি সেই সাক্ষী আমরা জনগণকেই রাখবো, কিন্তু সেই সমাধানের পথ আমরা সরকারি দল, সরকারি মন্ত্রীদেরকে দেখাবো। তারপর যদি তারা আমাদের সেই কথা না শুনে এবং তারা যদি তাদের নিজেদের মর্জি মতো চলে ব্যর্থ হয় এবং সেই ব্যর্থতার সঙ্গে তাদের নিজেদের ইনভলভমেন্ট থাকে, তখন আমরা সরকার পতনের দিকে যাব, তখন আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবো। কিন্তু আপনারা সেই সমাধান দেখতেছেন, আপনারা সেই সমাধানের কথা জানেন, সেই সমাধানের রাস্তা আপনারা সুস্পষ্ট ভাষায় দেখতেছেন, সুস্পষ্টভাবে দেখতেছেন, স্পষ্টভাবে দেখতেছেন। সেটা না করে, আপনারা সেটা প্রচার না করে, মানুষকে ইনফ্লুয়েন্স না করে, সেই সমাধানের রাস্তা সরকারি দলকে না দেখায়া
আপনারা শুরুতে সরকার পতনের ডাকে নামতেছেন, আপনারা হ্যারিকেন নিয়ে নামতেছেন, আপনাদের প্রত্যেকটা নেতাকর্মী রাতে 3টা বাজে রুটিন অনুযায়ী পোস্ট করতেছে, প্রত্যেকটা নেতাকর্মী। আপনাদের প্রতিদিন রাতে 3টা বাজে যায় কারেন্ট, ভাই আমারও যায়, প্রত্যেকটা দিন 2বার করে করে কারেন্ট। আমার 5-6 দিন আগে আমার সপ্তাহ 1 মাস পর পর কারেন্ট যাইতো না সারাদিন বাসার মধ্যে, এখন আমার রেগুলার 2বার করে করে যায়। আমিও সেই ভুক্তভোগী, বাট আমার চিন্তা হচ্ছে, আমার মেন্টালিটি হচ্ছে আমি সমাধান করতে চাই, আমি আমার দেশের এই সমস্যা থেকে উত্তীর্ণ হতে চাই, আমি এই সংকট মোকাবেলা করতে চাই। যেই চিন্তা ভাবনা জামায়াতি 11 দলীয় জোটের মধ্যে নাই। 11 দলীয় জোট শুরুতেই মানুষকে নিয়ে চাচ্ছে সরকার পতনের দিকে নামতে। কেন ভাই? তারেক রহমান সাহেব আজকে যে ডিসিশন নিলেন, আপনারা দেখবেন তারেক রহমানের এই সিদ্ধান্ত, এই চিন্তা ভাবনা আজকে থেকে না, হঠাৎ করে হয় নাই। যখন বাজেট ঘোষণা দিচ্ছে, আপনারা প্রত্যেকে মনে করে দেখেন, আমার এখন পর্যন্ত মাথার মধ্যে আছে, তারেক রহমান সাহেব সেই বাজেটের মধ্যে সোলার প্যানেল আমদানিতে শুল্ক কমিয়েছে, অনেক ক্ষেত্রে শুল্ক মুক্তও করেছে। কেন করছে? তারেক রহমান জানতো যে কিছু মাসের মধ্যে আমার দেশের মধ্যে এই ধরনের একটা বৈদ্যুতিক সংকট সৃষ্টি হবে, তখন তিনি মানুষকে ইনফ্লুয়েন্স করছে। আপনারা আমাদের কথা না শুনে জামায়াতীদের কথা শুনছেন, আজকে জামায়াতীদের মাইন্ডের চিপায় পড়ে আবার জামায়াতীদের কথাই শুনতেছেন। দেখেন, আজকে আপনারা তারেক রহমানের বিরুদ্ধে নামলেন, আপনারা কয়েকদিন আগে স্বৈরাচার বিদায় করলেন, সেখানে আমরা প্রত্যেকের রাস্তায় নামছি, স্বৈরাচার গেল, দেশ মুক্ত হইল, তারপর ইন্টারিম আইসা মানে একটা দেশের একটা হযবরল অবস্থা করলো। এখন নির্বাচিত সরকার, এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সেই দায়িত্ব যদি আমরা পালন করতে না পারি, তারেক রহমান যাবে, শফিকুর রহমান আসবে, নাহিদ ইসলাম আসবে, দেশ কোনোদিন পরিবর্তন হবে না। দেশকে পরিবর্তন করার জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে, দেশকে পরিবর্তন করার জন্য আমাদের মেন্টালিটিকে পরিবর্তন করতে হবে, দেশকে পরিবর্তন করার জন্য আমাদেরকে সংকট মোকাবেলার রাস্তা বের করতে হবে, দেশকে পরিবর্তন করার জন্য, দেশের সকল সমস্যা মোকাবেলা করার জন্য আমাদেরকে সেই ব্যাপারগুলো নিয়ে স্টাডি করতে হবে এবং সঠিক রাস্তা মোতাবেক যেতে হবে। যদি আমরা সেটা করতে না পারি, আমাদের দেশ আজীবন অন্ধকারে থাকবে। আজকে নরেন্দ্র মোদীরা আমাদেরকে হুমকি দেয় যে কারেন্ট বন্ধ করে দিলে তোমরা অন্ধকারে ডুবে যাবা, তোমাদের দেশ কোনো রাস্তা দেখবে না, এই যে আমাদের গার্মেন্ট সেক্টর গুলো বন্ধ হয়ে যাবে। তারা এগুলো বুঝেই তারা হুমকি দেয় যে 17% বিদ্যুৎ তারা সাপ্লাই দেয়। বাট আমরা যদি চাই, আমরা প্রত্যেকে যদি চাই, আমরা সেই বৈদ্যুতিক সাপ্লাই তাদের থেকে পুরোপুরি বন্ধ করে উল্টা 8% এক্সট্রা বৈদ্যুতিক সাপ্লাই আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণভাবে উৎপাদন করতে পারি। বাট আজকে আমরা সে পথে যাচ্ছি না। ভারতের প্রতি, ভারতের কাছে দেশকে জিম্মি করার এই যে মানসিকতা, এটা প্রথম শুরু করেছিলেন শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে প্রথম বৈদ্যুতিক সেক্টরে বৈদ্যুতিক সাপ্লাই কেন্দ্রকে বিবেচনা করে বাংলাদেশকে ভারতের কাছে ন্যস্ত করেছে, বাংলাদেশকে ভারতের কাছে কুক্ষিগত করে দিয়েছেন। সেই ধারা আজকে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। বাট সেই সমাধান এখন আমাদের কাছে পরিষ্কার। আমাদের প্রত্যেকের বিভিন্ন ভাবে, আমরা শুধুমাত্র সোলার প্যানেলটাই সমাধান না, আরো সমাধান আছে। হয়তো সোলার প্যানেল দিয়ে আমরা 25% আনতে পারতেছি, আরেকটু গেলে আমরা 30% পারবো, আরেকটু গেলে 40% পাবো। কেন ভাই? আমার বিদ্যুৎ প্রয়োজন, আমি আমার ছাদের মধ্যে লাগাই না, সেখান থেকে আমার 100% বিদ্যুৎ না আসুক, আমার হয়তো কারেন্ট থেকে বিদ্যুৎ আনতে হবে, আমার হয়তো মিটার থেকে বিদ্যুৎ আনতে হবে, লাগুক 20%, 30%, 50%, 40%, 60%, আসবে তো, অ্যাটলিস্ট 10% বিদ্যুৎ তো আসতেছে। তো ওই 10% এর ঘাটতি তো আমি আমার দেশের যে ঘাট, সেই ঘাট থেকে নিয়ে নামায় আনতে পারতেছি। আমরা কেন সেই রাস্তায় যাচ্ছি না? আমরা কেন সরকার পতনের দিকে ফোকাস করতেছি? আমাদের ফোকাস কেন আমাদের সমস্যা সমাধানের দিকে নাই? খুবই ব্যাড লাগ যে আমরা আজকে জামায়াতি 11 দলীয় জোটের মতো এরকম বাটপাটদের কবলে পড়ছি, তাদের কথা আজকে আমরা ইনফ্লুয়েন্স হচ্ছি, যেখানে আমাদের সমাধান সুস্পষ্ট। আজকে তারেক রহমান সাহেব কত বড় রিস্ক নিয়ে এরকম একটা সিদ্ধান্ত নিল, যখন আমাদেরকে সেই সিদ্ধান্তকে স্যালুট জানিয়ে তাকে সহযোগিতা করার কথা, দেশের এই সংকট মোকাবেলায় নিজেদের অংশগ্রহণ করার কথা, সে সময় আমরা আজকে হ্যারিকেন নিয়ে নামতেছি, আমরা আজকে লাইভের মধ্যে লাইট ফ্যান বন্ধ করে আমরা মোমবাতি ধরাচ্ছি, আমরা আজকে ইনফ্লুয়েন্স করতেছি সরকার পতনের জন্য। এগুলো কখনোই সমাধান হতে পারে না। আমাদের দেশের এই সংকট মোকাবেলা আমাদের প্রত্যেককে আগায় আসতে হবে, আমরা বিভিন্নভাবে সেই সমাধান বের করতে হবে, পড়াশোনা করতে হবে এবং সেগুলো নিয়ে আমাদের প্রচুর পরিমাণ জানতে হবে। যে যে সেক্টরে আমাদের অসুবিধা যে কোনো সময় হইতে পারে, সেই সমাধান বের করে সেই সমাধানের পথে আগাইতে হবে। সরকার পতন, যদি সেই সরকার স্বৈরাচার না হয়, সেই সরকার পতন কখনোই কোনো অবস্থায় যৌক্তিক হতে পারে না, কোনো অবস্থায় ভালো হতে পারে না। সুতরাং দেশের সর্বস্তরের জনগণকে আমি অনুরোধ করব, আপনারা এগিয়ে আসুন। আপনারা প্রত্যেকে যদি এই কাজগুলোতে অংশগ্রহণ করতে পারেন, ইনশাল্লাহ দেশের যে কোনো সংকট মোকাবেলায় আমরা প্রত্যেকে যদি এগিয়ে আসি,
তাহলে খুব সুন আমরা সেই সংকট মোকাবেলা করে সেই সংকট থেকে উত্তীর্ণ হতে পারবো। আশা করি আপনারা প্রত্যেকে এগিয়ে আসবেন। এই দেশ আমাদের, এই দেশের স্বাধীনতা আমাদের, এই দেশের সার্বভৌমত্ব আমাদের, এই দেশের নাগরিকদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমাদের ফ্যামিলি যাতে কোনো দুর্যোগে না থাকে, আমাদের ফ্যামিলি যাতে বৈদ্যুতিক কষ্ট না থাকে, সেই কষ্ট মোকাবেলা, সেই কষ্ট থেকে উত্তীর্ণ হওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সুতরাং সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে এবং সেই দায়িত্ব পালনের জন্য সঠিক পথে অগ্রসর হয়ে সঠিক কাজ করে সরকারকে সহযোগিতা করতে হবে। আশা করি আপনারা প্রত্যেকে সরকারের এই সকল যৌক্তিক কর্মকাণ্ডের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।